This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. রাজা এটা না বললেই নয় যে পাকিস্তান শুধরানো নয়, পাকিস্তান পাকিস্তানেই রয়েছে। দেখো হাত পায়ে ধরলো 3:35 মিনিটে আমাদের যে তোমার আধিকারিক রয়েছেন তাদেরকে ফোন করা হলো, পাকিস্তানের তরফ থেকে ডিজিএমওকে ফোন করা হলো। তারপরেও কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তান তাদের স্বরূপ কিন্তু প্রকাশ করে দিল গোটা বিশ্বের সামনে। শুভজিৎ, আমরা যেটা বলছি নিজেদের জাত চেনালো পাকিস্তান, কোট আর কোট। এইটা হচ্ছে পাকিস্তানের জাত। আমি কোনো ধর্মের কথা বলছি না। পাকিস্তান কোন ক্লাসের, পাকিস্তানের মানসিকতা, তাদের মনোবৃত্তি কেমন শুভজিৎ, সেটা আজকে দুনিয়ার সামনে স্পষ্ট হয়ে গেল। মাত্র 3 ঘন্টার মধ্যেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করলো পাকিস্তান 11টা জায়গায়, এবং খুব পরিষ্কার যে পিওকের বাইরেও একাধিক জায়গা থেকে এই সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করা হয়েছে। অনুমান করা যেতেই পারে এটা পাকিস্তান সেনা করেছে। নিঃসন্দেহে এই মুহূর্তের বড় খবর। অনির্বাণ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী নিউজ রুম থেকে। অনির্বাণ, এখনো পর্যন্ত ভারতের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়েছে বা কোনো ইঙ্গিত পাওয়া গেছে? এখনো পর্যন্ত ভারতের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি নেই, তবে নিশ্চিতভাবে সেই বিবৃতি আসা আমার ধারণা সময়ের অপেক্ষা। তবে সেই বিবৃতি আজ রাতেই আসবে নাকি কাল সকালে প্রথমাভিক প্রেস ব্রিফিং এর সময় আসবে, তার কারণ এই সময়টা আসলে প্রত্যাঘাতের সময়, এই সময়টা ভারতের দিক থেকে ফিরিয়ে দেওয়ার সময়, ফলে নিশ্চিতভাবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু আমি তোমাকে এবং রাজাকে এই মুহূর্তে একটা কথা জানাবো, যেটা আমার মনে হয় আমাদের দর্শকদের জন্য জানানো ভীষণ ভীষণ প্রয়োজন। সেই কথাটা হচ্ছে এরকম যে এই প্রত্যেক দিন যে ভদ্রলোককে আমরা প্রেস কনফারেন্স করতে দেখছি পাকিস্তানের হয়ে, পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনসের লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। এই আহমেদ শরীফ চৌধুরী কে, কেন পাকিস্তানের সেনাকে বিশ্বাস করা যায় না, তার সব থেকে বড় প্রমাণ, যাকে হিন্দিতে বলে না ঠোস সাবুত, সেই ঠোস সাবুতটা হচ্ছে এই আহমেদ শরীফ চৌধুরীর বাবা একজন এনলিস্টেড জঙ্গি। রাষ্ট্রসংঘের সিকিউরিটি কাউন্সিলে অর্থাৎ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে নেওয়া প্রস্তাব অনুযায়ী 2001 সাল থেকে এই আহমেদ শরীফ চৌধুরীর বাবা রাষ্ট্রসংঘে একজন এনলিস্টেড আল কায়দা জঙ্গি বলে চিহ্নিত, অর্থাৎ জঙ্গির ছেলে। রাষ্ট্রসংঘের সিকিউরিটি কাউন্সিল নিরাপত্তা পরিষদের নেওয়া যে প্রস্তাব এবং তার দ্বারা ব্যান করা জঙ্গির ছেলে পাকিস্তানি সেনার লেফটেন্যান্ট জেনারেল। কি করতো এই আহমেদ শরীফ চৌধুরীর বাবা বশির উদ্দিন আহমেদ? বশির উদ্দিন আহমেদের কাজ ছিল ওসামা বিন লাদেনের কাছে, যেটা শুনলে পিলে চমকে যেতে পারে গোটা পৃথিবীর। এই বশির উদ্দিন আহমেদ পাকিস্তানের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার ছিল, কাজ করেছে আব্দুল কাদির খান বা AQ খানের সঙ্গে। যে আব্দুল কাদির খান পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী এবং পাকিস্তানের পরমাণু বোমার ফর্মুলা নর্থ কোরিয়া মানে উত্তর কোরিয়ার কাছে পাচার করেছিল। আমি একবার তোমার রাজার জন্য এবং আমাদের দর্শকদের জন্য জানাই যে ডোনাল্ড ট্রাম্প হোক বা মার্কিন অন্য যে কোনো প্রেসিডেন্ট, তাদের যে আসলে আদর্শ বলে কোনো বস্তু নেই, এটা তার আরেকটা প্রমাণ। যারা বারবার মধ্যস্থতা করার চেষ্টা করে তারা এগুলো ভুলে যায়। উত্তর কোরিয়াকে আমেরিকা একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র বলে মনে করে, ঘোষণা করে তাদের দিক থেকে। সেই উত্তর কোরিয়াকে পরমাণু বোমার পাচার ফর্মুলা পাচার করেছিল AQ খান, আর AQ খানের সহযোগী এই বশির উদ্দিন আহমেদ, এই বশির উদ্দিন মাহমুদ, মাফ করবে, বশির উদ্দিন মাহমুদ, সে ছিল ওসামা বিন লাদেনের সহযোগী উম্মা তানায়েল নুম। এই সংগঠনটি তৈরি করে বশির উদ্দিন আহমেদ আসলে লাদেনের সহযোগী হিসেবে কাজ করত। কাবুলে এরা পরমাণু বোমা বানানোর মতো ফ্যাসিলিটি প্রায় তৈরি করে ফেলেছিল ঠিক যে সময় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হানাটা দেয়, এবং তারপরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সেই আক্রমণের পর পাল্টা মার্কিন হানার সময় যখন কাবুল থেকে আফগানরা পালিয়ে যায়, তখন সরাসরি CIA এর হাতে এবং FBI এর হাতে এসেই গোটা ফ্যাসিলিটিটা পড়ে, এবং তারপর তারা খুঁজতে খুঁজতে গিয়ে পাকিস্তানে উপস্থিত হয়, যেখানে তারা এই বশির উদ্দিন মাহমুদের সন্ধান পায়। সেই বশির উদ্দিন মাহমুদ 2001 সাল থেকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের নেওয়া প্রস্তাব অনুযায়ী 2011 সাল থেকে যে আন্তর্জাতিক জঙ্গি সন্ত্রাসবাদী বলে চিহ্নিত, তার ছেলে লেফটেন্যান্ট জেনারেল প্রত্যেক দিন বড় মুখ করে পাকিস্তানি সেনার তরফ থেকে প্রেস কনফারেন্স করে। পরে সেই সেনার বিবৃতি, সেই সেনার চুক্তি, সেই সেনার সঙ্গে কথোপকথন আদৌ কতটা বিশ্বাসযোগ্য, আমি একটাই শুধু উদাহরণ দেব। পাকিস্তানি সেনার সঙ্গে কোনো বৈঠকে না আজমল খানের মতো যাওয়া উচিত, শিবাজি যেভাবে গেছে। অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের 3 প্রতিনিধি 3 জায়গা থেকে রয়েছেন। জয়সালমের থেকে রয়েছেন সুমন, এবং রাজস্থান থেকে রয়েছেন সুমন, পাঞ্জাব থেকে রয়েছেন সায়ন্ত ভট্টাচার্য, এবং জম্মু থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়। 3 জনের কাছেই যাব। প্রথমেই জ্যোতির্ময়ের কাছে যাব। জ্যোতির্ময়, এই মুহূর্তে জম্মুর আকাশের অবস্থাটা শুনবো, আকাশের অবস্থাটা দেখব, এবং সবথেকে বড় কথা ওমর আবদুল্লার
যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, তিনি লিখেছেন হোয়াট দ্য হেল, সংঘর্ষ বিরতির কি হলো? দেখো, আমি একেবারে সরাসরি ছবিতে চলে যাব। ক্যামেরা পার্সনকে বলবো লাইটটি অফ করতে এবং ছবি দেখানোর জন্য বলবো, যেখানে কার্যত সম্পূর্ণভাবে ঘন অন্ধকারে এই মুহূর্তে জম্মু শহর ডুবে রয়েছে। কয়েকটি বাড়িতে আলো জ্বলছে, কিছুক্ষণ আগে পর্যন্ত পুলিশের ভ্যান টহল দিচ্ছিল। তুমি যে প্রশ্ন করলে যে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার যে টুইট, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ, যখন ভারত সিদ্ধান্ত নেয় যে পাকিস্তানকে এবার সবক শেখানো হবে, পাকিস্তানের একেবারে ভেতরে ঢুকে গিয়ে তাদের ভেতরে হামলা করতে হবে, জঙ্গি ঘাঁটি ভেঙে দেওয়া হবে, এই সিদ্ধান্তে সমস্ত বিরোধী রাজনৈতিক দল, রাজনৈতিক বৈরিতা ভুলে গিয়ে সকলে হাত তুলে সমর্থন করেছে। প্রকাশ্যে তারা বাইরে এসে বিবৃতি দিয়েছে যে তারা স্বয়ং প্রধানমন্ত্রীর ওপরে আস্থা রাখছেন, সরকারের ওপরে যাবতীয় আস্থা রাখছেন। আজকে যখন এই প্রশ্ন তুলছেন ওমর আবদুল্লাহ, জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী, কোথাও কিন্তু পরোক্ষে তিনি একটা চাপ কেন্দ্রীয় সরকারের ওপরেও তৈরি করছেন যে এই জায়গার মুখ্যমন্ত্রী হিসেবে তার দায়িত্ব রয়েছে, সাংবিধানিক দায়িত্ব রয়েছে, তার প্রশাসনিক দায়িত্ব রয়েছে এখানকার মানুষের নিরাপত্তার ব্যাপারে। স্বাভাবিকভাবেই যখন এখানে লাগাতার সিজফায়ার হচ্ছে, তখন কোনোভাবেই কিন্তু কেন্দ্রীয় সরকার তারা চুপ করে বসে থাকতে পারে না এবং সেনাবাহিনীকে কী নির্দেশ দেওয়া হয় আমাদের নজর থাকবে সেদিকে। এখনো পর্যন্ত আমাদের কাছে যে খবর আসছে, শ্রীনগরে একেবারে ক্যান্টনমেন্ট এলাকায় ভারী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিছুক্ষণ আগে নাগরোটাতে সেখানে আবারও ড্রোন ইন্টারসেপ্ট করা হয়েছে এবং এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সেই ড্রোনকে সম্পূর্ণভাবে ডিফিউজ করা হয়েছে। সমস্ত রাজিউরি ব্ল্যাকআউট হয়ে গিয়েছে এবং সেখানে হেভি শেলিং হচ্ছে। একই খবর আসছে আমাদের কাছে আখনুর থেকে। জ্যোতির্ময়, তোমাকে একটু থামাচ্ছি। এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। নিঃসন্দেহে বড় খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে আইবি প্রধানের বৈঠক। জরুরি বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ও আইবি প্রধান। নিঃসন্দেহে রাজা, বড় খবর এই মুহূর্তে। সেই বৈঠকে রয়েছেন শুভজিৎ সমস্ত রাজ্যের চিফ সেক্রেটারি, অর্থাৎ সব রাজ্যের মুখ্য সচিবরাও রয়েছেন। তার মানে ভারত সম্ভবত, এটা দেখুন, ভারত তো বিশ্বাস করে, ভারত সম্ভবত এটা প্রত্যাশাও করতে পারেনি যে পাকিস্তান এই বেইমানিটা করবে সংঘর্ষ বিরতি ঘোষণার 3 ঘন্টার মধ্যে। এটা কোনো ভদ্রলোকের পক্ষে বিশ্বাস করা সম্ভব নয়, প্রত্যাশা করাও সম্ভব নয়। পাকিস্তান ভদ্র দেশ নয়, তাই এটা করলো। আবার চলে যাব জ্যোতির কাছে। জ্যোতি, তুমি যেটা বলছিলে ওমর আবদুল্লাদের এই যে ঘুরিয়ে যে প্রেশার তারা তৈরি করছে কেন্দ্রের ওপর, তার প্রভাব কতটা পড়তে পারে? একদমই। এবং তার পাশাপাশি যে বৈঠকের কথা তুমি বললে, এই বৈঠকটাও কিন্তু এই পরিস্থিতি বা এই আবহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ একটা ডেভেলপমেন্ট। তার কারণ, যে কোনো সময় যদি কোনো যুদ্ধে যেতে হয়, তাহলে অভ্যন্তরীণ নিরাপত্তা পরিকাঠামোকে সম্পূর্ণ সুদৃঢ় করেই প্রত্যেকটা পা ফেলতে হয়। স্বাভাবিকভাবেই যখন আইবি চিফ তিনি বৈঠকে বসছেন, এবং তিনি বৈঠকে বসছেন কার সঙ্গে? তিনি বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে। এবং সেই বৈঠক হচ্ছে কাদের সঙ্গে? প্রত্যেকটা রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে। অর্থাৎ কোথাও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিকাঠামো সম্পূর্ণ সুদৃঢ় আছে কিনা। যদি এবারে আমাদেরকে একেবারে বলা যেতে পারে যে সম্পূর্ণ রণসাজে সেজে পাকিস্তানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয়, তাহলে সেক্ষেত্রে অভ্যন্তরীণ নিরাপত্তাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে থাকা যতগুলো এজেন্সি রয়েছে এবং তার পাশাপাশি রাজ্য সরকারের হাতে যে সমস্ত এজেন্সিগুলো রয়েছে, সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে সাজুজ্য রেখে কাজ করতে হবে। জ্যোতির্ময়, তুমি আপাতত আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আবার আমরা ফিরছি। শুভজিৎ, আমাদের সঙ্গে আরো 2 প্রতিনিধি 2 রাজ্য থেকে রয়েছে, সীমান্ত থেকে রয়েছে, প্লিজ। রাজস্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন সুমন এবং পাঞ্জাব থেকে রয়েছে সায়ন্ত। দুজনের কাছে যাবো, তবে জ্যোতির্ময় যে কথা বলছিল সেখান থেকে অনির্বাণ তোমার কাছে আরো একবার যাই। জ্যোতির্ময় যে কথা বলছিল যে ওমর আবদুল্লাহ কোথাও গিয়ে কি সোশ্যাল মিডিয়ায় এই পোস্টের মাধ্যমে কেন্দ্রের উপর চাপ বাড়ালো, এটাই আমি জ্যোতির্ময়ের সঙ্গে নিশ্চিতভাবে আমি জ্যোতির্ময়ের সঙ্গে সম্পূর্ণ একমত। আরো একটা প্রশ্ন অনির্বাণ, এই 3 ঘন্টার মধ্যেই কিন্তু আমরা দেখলাম নিক্সনকে লেখা ইন্দিরা গান্ধীর সেই চিঠি কংগ্রেস ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে শুরু করে দিয়েছে। তারাও কিন্তু এই 3 ঘন্টার মধ্যে কেন্দ্রের উপর একটা চাপ বাড়ানোর কৌশল তৈরি করে দিয়েছিল। এটাকে পুরনো ভাষায়, মানে কূটনীতির ভাষায়, পুরনো কূটনীতির ভাষায় ওপেন লেটার অফ ক্রেডিট বলা হয়, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে দেশের সমস্ত বিরোধী দল, সবকটি রাজনৈতিক দল সর্বদল বৈঠকের সময় তুলে দিয়েছিল। ওপেন লেটার অফ ক্রেডিট মানে কি? পৃথিবীর যে কোনো ব্যাংকে গিয়ে যে চিঠিটা দিলে তাকে যে কোনো পরিমাণে টাকা বা অর্থ সেই দেশের মুদ্রায় দিয়ে দেওয়া হয়। এটা বড় বড় ব্যবসা গোষ্ঠী বা শিল্পপতি গোষ্ঠীর কাছে থাকে। কেন এই তুলনাটা টানলাম? মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের সবকটি বিরোধী রাজনৈতিক দল একসঙ্গে বলে দিয়েছিল, আপনি যা করবেন, সেনা যা করবে এই সন্ত্রাসবাদের মোকাবিলায়, তাতেই আমাদের সম্মতি রয়েছে। আলাদা করে প্রত্যেকবার সম্মতি নেওয়ার বা জানিয়ে কোনো যুদ্ধ আয়োজনে যাওয়ার প্রয়োজন নেই।
তারপরে এই সংঘর্ষ বিরতি চুক্তি এবং সেই চুক্তি ভেঙে আজ রাতেই 3 ঘন্টার মধ্যে সংঘর্ষ বিরতি চুক্তি লাগু হওয়ার 3 ঘন্টার মধ্যে 5টায় লাগু হয়, 8টা থেকে শুরু হয়ে যায় পাকিস্তানের এই ভয়ঙ্কর রকমের বেইমানি। স্বাভাবিকভাবেই ওমর আবদুল্লাহ হন বা দেশের অন্য বিরোধী দল, কংগ্রেসের ক্ষেত্রে তার বিশেষ করে আরও বেশি করে এই বিষয়টা আসবে তার একটাই কারণ, পাকিস্তানকে তার স্বাধীনতার পর কোনো একজন প্রধানমন্ত্রীর নেতৃত্বে যদি ভারত ছিন্ন বিচ্ছিন্ন করতে পেরে থাকে, পাকিস্তানের অঙ্গচ্ছেদ করতে পেরে থাকে, তার নাম ইন্দিরা গান্ধী এবং তিনি কংগ্রেসের নেত্রী ছিলেন। এটা নিঃসন্দেহে আমাদের ঐতিহাসিকভাবে উপেক্ষা করবার বা ভুলে যাওয়ার কোনো জায়গা নেই। ফলে আজকের দিনে কংগ্রেসও রাজনৈতিক চাপ বাড়ানোর জন্য এটা দেখাতেই চাইবে এবং আমেরিকার যে প্রেশার, নিক্সনকে যেভাবে ইন্দিরা গান্ধী বলেছিলেন 2000 কিলোমিটার দূর থেকে ভারতকে শাসানি আমরা সহ্য করবো না, এগুলো সবই কংগ্রেস আনবে। কিন্তু আমি আবারও বলছি, আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে সর্বতভাবে সব রাজনৈতিক বিরোধী দলের ওপেন লেটার অফ ক্রেডিট দেওয়া আছে। ফলে সরকার এবং সেনা চাইলে যা খুশি করতে পারে এই মুহূর্তেও এখনো প্রত্যাঘাতের ক্ষেত্রে যত দূর সম্ভব যেতে পারে। শুভ তা অনির্বাণ, এখন তো একটা ব্যাপার হাস্যকর হয়ে গেল, এত বড় মুখ করে ডোনাল্ড ট্রাম্প যে বললেন যে রাত ভর আমাদের সঙ্গে দুপক্ষের কথার পর একটা মধ্যস্থতার থিওরি এসেছে এবং সেই মধ্যস্থতা আমরা করেছি এবং তার ফলে দুপক্ষ শান্তি, আপাতত যুদ্ধবিরতি বা যাই হোক তারা একটা ট্রুজ করছে, এইটা যে বললো, এখন তো ডোনাল্ড ট্রাম্পের মুখ পুড়লো, তিনি এখন কি বলবেন? আচ্ছা রাজা শুভ, আমি তোমাদের দুজনের কাছে জিজ্ঞাসা করছি, আমাদের দর্শকদের কাছেও জিজ্ঞাসা করছি, তোমরা কি বিশ্বাস করো ডোনাল্ড ট্রাম্প এটা জানে না? ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এটা জানে না? ডোনাল্ড ট্রাম্পের পুরো প্রশাসন মার্কো রুবিওর এটা জানে না যে বশিরউদ্দিন আহমেদ 2001 সালে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের চিহ্নিত আল কায়দা জঙ্গি, তার ছেলে পাকিস্তানের এই সেনার লেফটেন্যান্ট জেনারেল যে প্রত্যেকদিন হাসি মুখে এসে প্রেস কনফারেন্স করে, ওদের জানা নেই? ওরা জেনে শুনেই পাকিস্তানের হয়ে খেলে, তার কারণ পাকিস্তানের সন্ত্রাসবাদ যতদিন দীর্ঘস্থায়ী হবে ততদিন আমেরিকার লাভ আছে, তাদের বাণিজ্যিক লাভ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, তুমি আমাদের সঙ্গে থাকো। শুভজিৎ, যদি একটু বর্ডারে যাওয়া যায়, আমাদের দুই প্রতিনিধি বাইরে থেকে রয়েছেন আমাদের সঙ্গে সুমন, আমাদের সহকর্মী। সুমন, তুমি যেখানে আছো চট করে, সুমন শুনতে পাচ্ছ? সুমন 10:14 ছবিটা একবার একেবারে দেখো শুভজিৎ, শুনতে পাচ্ছি শুভজিৎ। শুভজিৎ, তোমাকে বলে রাখি যে বারবার কিন্তু বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে আমি যেখানে রয়েছি রাজস্থান সীমান্ত, সেটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাকআউট। তোমাকে বলে রাখি যোধপুর, পোখরান, তার সঙ্গে সঙ্গে শ্রীগঙ্গানগর সবটাই কিন্তু অন্ধকারে ডুবে রয়েছে এবং বারবার এখানে কিন্তু বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। পাকিস্তান যারা কোনো কথা শোনে না, তারা কথা দিয়ে কথা রাখে না, নিজেরা অনুরোধ করেছিল দয়া করে সিজ ফায়ার করে দাও, ভারত সেই অনুরোধ মানলো, দয়া করলো, তারপর তারা আবার কিন্তু ড্রোন পাঠাতে শুরু করেছে। পোখরানের আকাশে একাধিক ড্রোনকে ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণভাবে পর্যদুস্ত করেছে। শুধু তাই নয়, তোমাকে বলে রাখি, তুমি একবার টাইমিংটা দেখো, গত দুদিন ধরে রাজস্থান সীমান্তে আমরা দেখেছি 9টার অ্যারাউন্ড কিন্তু এই ড্রোনগুলো ঝাঁকে ঝাঁকে এই ভারতের আকাশে পাঠানো শুরু করে পাকিস্তান এবং যাকে বারবার দুর্মুষ করে দেয় ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম। আজকে কিন্তু তার অন্যথা হয়নি। তুমি শ্রীনগরের কথা বলো, তুমি পাঞ্জাবের কথা বলো, তুমি রাজস্থানের কথা বলো, সব জায়গায় কিন্তু একই পদ্ধতিতে বারবার ড্রোন হামলার চেষ্টা করছে পাকিস্তান এবং বারবার তা ব্যর্থ হচ্ছে। এখানকার স্থানীয় প্রশাসন, যে রাজস্থান সীমান্তে আমি রয়েছি, তারা কিন্তু বারবার এসে অনুরোধ করছে যাতে কেউ কোনোভাবে আলো না জ্বালান এবং তার জন্য আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরাও আলো না জ্বালিয়ে কাজ করছি। তোমাকে দেখাবো রাজস্থান সীমান্ত সম্পূর্ণ অন্ধকারে ডুবে রয়েছে এবং যে দূরে তুমি আলো দেখতে পাচ্ছ তার ওপারেই কিন্তু আন্তর্জাতিক সীমানা এবং সেখানে রয়েছে বাওয়ালপুর ঘটকি, অর্থাৎ যেখান থেকে পাকিস্তান তারা কিন্তু টেররিস্টদের লঞ্চ করে, যে ঘাঁটিগুলোকে গুড়িয়ে দিয়েছিল ভারত, সেখান থেকেই কিন্তু বারবার ড্রোন ঢুকছে ভারতের অন্দরে, কিন্তু সেই ড্রোন কাউকে আঘাত করার আগেই তা গুড়িয়ে দিচ্ছে ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন, সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন পাঞ্জাব থেকে। সায়ন্ত, তোমার ওখানে মানুষ এই খবর জানার পর, অবশ্যই এখন সবাই বাইরে হয়তো বেরোচ্ছেন না, প্রথম পরিবেশটা ঠিক কেমন সংঘর্ষ বিরতি ভাঙার পর? একদমই, দেখো সায়ন্ত, একটু যান্ত্রিক গোলযোগ হচ্ছে, তোমার কথা আমরা শুনতে পাচ্ছি না। পিসিআর যোগাযোগ করবে তোমার সঙ্গে। তবে রাজা, এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। রাজা, ভারতের চরম প্রত্যাঘাত, শেলিং বন্ধ করলো পাকিস্তান। এলওসিতে আপাতত বন্ধ পাক শেলিং, গোলা বর্ষণ বন্ধ করতে বাধ্য হলো পাকিস্তান। ভারতের প্রবল বিক্রমে ড্রোন ফেরালো পাকিস্তান। ভারত
আজকে এটা সম্ভবত প্রত্যাশাও করতে পারেনি যে এত বড় গাদ্দারি, এত বড় বেইমানি পাকিস্তান অফিসিয়ালি করতে পারে। এলওসিতে প্রচণ্ড শেলিং তারা শুরু করে দিয়েছিল এবং একই সঙ্গে ভারতের একাধিক শহরে তারা ড্রোন পাঠায়। আজকেও চোরাগোপ্তা গত 3 দিনের মতো ভারত চরম প্রত্যাঘাত করতেই পিছু হটতে বাধ্য হলো পাক সেনা এবং পাক জঙ্গিরা এবং সেনা জঙ্গি মিশে তাদের যে বাহিনী আছে সেই বাহিনী। শুভজিৎ, সায়ন্তর কাছে আবার যাবো। সায়ন্ত, যে কথা বলছিলে তখন যান্ত্রিক গোলযোগ হয়েছিল, প্লিজ কন্টিনিউ করো। একদমই একদমই তোমাকে আমি সেই ছবিটা দেখাবো। যখন 8টার সময় সংঘর্ষ বিরতি চলছে তখন কিন্তু এই অমৃতসরের ঠিক এয়ারবেস এবং অমৃতসর শহরের আশেপাশে মানুষ স্বাভাবিক ছিল, স্বাভাবিক পরিস্থিতি ফিরছিল। কিন্তু যখনই একের পর এক ড্রোন উড়ে আসার খবর আসতে থাকে, শেলিং হতে থাকে, তখন কিন্তু অমৃতসর এয়ারবেসের ওপরও আমরা 4টে ড্রোন দেখতে পাই। সঙ্গে সঙ্গে পুলিশের কাছে, প্রশাসনের কাছে খবর আসে এবং তারপরে কিন্তু পুরো গোটা অমৃতসর এলাকা, এয়ারবেস এলাকা ওয়াকআউট করে দেওয়া হয়। সাধারণ মানুষকে পুলিশ আবেদন করে তারা যেন বাড়িতে ঢুকে যান, কোনোভাবে তারা যেন বাড়ি থেকে না বের হন, এমনকি রাস্তায় গাড়ি পুনঃ করে দেওয়া হয়েছে। যেভাবে অমৃতসরের আকাশ গত কিছুক্ষণ আগেও একের পর এক ড্রোন দেখেছে এবং আকাশেই কিন্তু সেই এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলোকে ইন্টারসেপ্ট করেছে এবং উড়িয়ে দিচ্ছে। গোটা এলাকা দেখতে পাচ্ছ পুরো অন্ধকার, সব দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এই ছবি কিন্তু 8 ঘন্টা আগে এরকম ছিল না। স্বাভাবিকভাবেই পরিস্থিতি উত্তপ্ত হলো, তাতে কিন্তু কিছুটা উদ্বিগ্ন হয় এবং পুলিশের কাছে আবেদন শুনে, পুলিশের আবেদন শুনে তারা বাড়িতে ঢুকতে। এই ঘটার পর ভারতীয় সেনা পাল্টা প্রত্যাঘাত করতে শুরু করলো। তারপরে কিন্তু পাকিস্তান সেনা কিছুটা হলো পিছু হলো। সেনা সূত্রে জানা যাচ্ছে না, যান্ত্রিক গোলযোগ হচ্ছে। মোদ্দা কথা হলো পাকিস্তান যে বদামিটা শুরু করেছিল, সঙ্গে সঙ্গে ভারতীয় সেনার তরফ থেকে রাজা তার যথোপযুক্ত জবাব দেওয়া হয়ে গেছে। তার বিনিময়ে পাকিস্তান সেনা এই মুহূর্তে পিছু হটেছে। এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি, আপাতত শেলিং বন্ধ রেখেছে পাক সেনা। কিন্তু রাজা, প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে কেন সংঘর্ষ বিরতির কথা বলা হলো, 3 ঘন্টা পরেই পাক সেনা কেন আবার শেলিংটা শুরু করলো? অনির্বাণের কাছে এর উত্তর পাওয়া যেতে পারে। অনির্বাণ আমাদের পলিটিক্যাল এডিটর রয়েছেন নিউজ রুমে। অনির্বাণ, তোমার কি মনে হয় বা কি খবর তোমার কাছে আছে? হঠাৎ 3 ঘন্টার মধ্যে এই যে বেইমানি, পাকিস্তানের কোনো অভ্যন্তরীণ সমস্যা, তাদের অভ্যন্তরীণ সমস্যা যদি হয়ও, টার্গেট কিন্তু তাদের ভারত, তাই তো? ফলে তাদের অভ্যন্তরীণ সমস্যাটা তাদের অভ্যন্তরে থাকাই ভালো, এটা ভারতের ওপর আসছে কেন? নিশ্চিতভাবে রাজা, অভ্যন্তরীণ সমস্যা। আমরা অনেকবার যে কথাটা বলেছি বা শুনতে অভ্যস্ত, পৃথিবীতে সমস্ত দেশের একটা সেনাবাহিনী থাকে, আর পাকিস্তানের ক্ষেত্রে পাকিস্তানের সেনাবাহিনীর একটা দেশ আছে এবং ঠিক সেটাই আরেকবার প্রমাণিত। আমরা এই মুহূর্তে যে খবর বিভিন্ন সূত্র মারফত পাচ্ছি, পাকিস্তানের ভিতরে আগামী 48 ঘন্টায় যে কোনো যা কিছু ঘটে যেতে পারে। তার কারণ শাহবাজ শরীফ বা নওয়াজ শরীফের কথা শুনতে নারাজ আসিম মুনির এবং তার নিয়ন্ত্রণাধীন সেনা। আসিম মুনির এবং তার নিয়ন্ত্রণাধীন সেনা, যদিও সেই সেনাদের মধ্যেও সবাই আসিম মুনিরের কথা শুনছে এমনটাও নয়। তার কারণ নিশ্চিতভাবে তোমার মনে থাকবে রাজা, নিশ্চিতভাবে মনে থাকবে শুভ তোমার, যে আমি পরশুদিন রাতে যে শাহরিয়ার শামসাদ মির্জার কথা বলেছিলাম, যিনি পাকিস্তানের ডিজিএমও অর্থাৎ ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস, যিনি আজ ভারতের ডিজিএমওকে ফোন করার পরেই সংঘর্ষ বিরতি নিয়ে দুটি দেশ সম্মত হয়। সেই শাহরিয়ার শামসাদ মির্জা, যাকে টপকে আসিম মুনির অনৈতিকভাবে দেশের সেনাপ্রধান হয়েছিলেন, সেই আসিম মুনির এবং তার নেতৃত্বাধীন সেনা আইএসআই এবং জঙ্গিদের মদতে একদিকে চলেছে, আর অন্যদিকে চলেছে ডিজিএমও শাহরিয়ার শামসাদ মির্জা, তার নেতৃত্বাধীন সেনা এবং তার সঙ্গে শাহবাজ শরীফ বা নওয়াজ শরীফ, যারা পাকিস্তানের এক্সিকিউটিভ অর্থাৎ যারা চান ভারতের সঙ্গে অস্ত্রবিরতি এই মুহূর্তে থাকুক। পাকিস্তানের বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী আগামী 48 ঘন্টার মধ্যে পাকিস্তানে যা খুশি ঘটতে পারে। আসিম মুনিরের হাত থেকে ক্ষমতা পুরোপুরি চলে গিয়ে থাকতে পারে, শাহরিয়ার শামসাদ মির্জা সে ক্ষমতা নিতে পারে, অথবা উল্টোটা ঘটতে পারে, নওয়াজ শরীফের পথ অনুসরণ করে শাহবাজ শরীফকে দেশ থেকে চলে যেতে হতে পারে। আসিম মুনির এবং তার নেতৃত্বাধীন সেনা ও জঙ্গি গোষ্ঠী পাকিস্তানের পুরোপুরি ক্ষমতা করায়ত্ত করতে পারে। রাজা, শুভ। বেশ, সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায়। শুভাশিসবাবু, স্টুডিও স্বাগত। আপনার সঙ্গে আমাদের 3-4 দিন ধরে লাগাতার কথা হচ্ছে, একের পর একটা প্রশ্ন আমরা ছুড়ে দিচ্ছি। অনির্বাণ যেখানে শেষ করলো সেখান থেকে শুরু করি। দেখুন, পাকিস্তানে কোনো নির্বাচিত সরকার আজ পর্যন্ত 5 বছর থাকতে পারেনি। সেনা মাঝে মধ্যেই ব্যারাক থেকে বেরিয়ে এসেছে, বিদ্রোহ ঘটিয়েছে এবং সরকারকে ফেলে দিয়েছে, রাজনৈতিক নেতৃত্বকে ফেলে দিয়ে নিজেরা ক্ষমতা কায়েম করেছে। যে কথা বলছিল অনির্বাণ, একটা কি ইঙ্গিত এরকম হতে পারে, একদম সেনার বিরুদ্ধে হয়তো রাজনৈতিক যারা রয়েছে তারা কোনো কঠোর পদক্ষেপ নিতে পারে, অথবা সেনা এই শাহবাজ শরীফকে দেশ থেকে বিতাড়িত করে ক্ষমতা দখল করতে পারে? দেখুন, দুজনই ভীষণ অ্যাগ্রেসিভ একটা পলিটিক্স করতে চাইছে। সেনা চাইছে তাদের আধিপত্য বিস্তার করে তাদের ফেস সেভিং একটা তৈরি করতে,
পলিটিক্স চাইছে বিভিন্ন রকমভাবে প্রমাণ করতে যে তারাই এখনো কন্ট্রোলে আছে দেশের, এবং এই দুজনের মধ্যে কন্ট্রাডিকশনের ফলাফল হচ্ছে এই সিজফায়ার ভায়োলেশন। এবং একটা অদ্ভুত জিনিস দেখুন, এই ট্রেনটা বোঝার চেষ্টা করুন, যেই মুহূর্তে সেনা একটা প্রতিশ্রুতির মধ্যে এগোলো, সঙ্গে সঙ্গে সেই সেনারই একটা ভাগ কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে ড্রোন অ্যাটাক শুরু করে দিয়েছে। কেন? তার কারণটা হচ্ছে সেনাও একটা টুকরো নয়, এই সেনার মধ্যেও বিভিন্ন ভাগ আছে, সেনার মধ্যেও বিভিন্ন আপনার লবি কাজ করছে। পাকিস্তান, আমি আবারও বলছি, পাকিস্তান অ্যাজ এ নেশন আমরা বারবার ট্রিট করছি, বিকজ আমরা ইন্ডিয়ানরা দেশকে অ্যাজ এ নেশন, অ্যাজ এ ওয়ান পিস দেখি, আমরা একটা টেরিটরিকে ওয়ান পিস দেখি, কিন্তু পাকিস্তান অ্যাজ এ টেরিটরি, পাকিস্তান অ্যাজ এ ফোর্স, পাকিস্তান অ্যাজ এ ডিপ্লোম্যাটিক ফিজিবিলিটি ইজ ইন মাল্টিপল লেয়ার্স। পাকিস্তান মাল্টিপল, এইটা বোধহয় তখনই পাওয়া গেছিল যখন 3:35-এ ডিজিএমও পর্যায়ে ফোন করা হয়েছিল, আসিম মুন্নের তরফ থেকে কিন্তু কোনো ফোন আসেনি। সব থেকে মজার ব্যাপার, দুজনে যখন দুটো নোট বার করছে, বোথ ডিজিএমএস স্পোক টু ইচ আদার, দুজনে যখন দুটো নোট বার করছে, প্রবাবলি ইন্ডিয়ান নোটেও, সেখানে কিন্তু ডিজিএমও পাকিস্তানকে মেনশন করা হয়েছে। ডিজিএমও যখন পাকিস্তান নোট বার করছে, সেখানে ডিজিএমও ইন্ডিয়াকে মেনশন করা হয়েছে, কিন্তু সেখানে কোনো প্রাইম মিনিস্টার মেনশন নেই। তার মানে কি, দুটো ক্ষেত্রেই আমরা দেখছি সামরিক বাহিনীরা ডিসিশন নিয়েছে অফ সিজফায়ার। না, ওখান থেকে মাঝখানে আপনাকে ইন্টারাপ্ট করছি, ডিজিএমও পাকিস্তান কার কমান্ড নিয়ে ভারতকে ফোন করছে? নো, ডিজিএমও পাকিস্তান কার কমান্ড নিয়ে ফোন করছে তার থেকেও বড় কথা, ডিজিএমও পাকিস্তান যখন ফোন করছে, তার মানে হি হ্যাজ দ্য অথরিটি টু ডু ইট, তার মানে সে করছে সেটা। কিন্তু একটা তৃতীয় পলিটিক্যাল পাওয়ার সেই ক্রেডিটটা নেওয়ার চেষ্টা করলো। আজকের ডেটে দাঁড়িয়ে আমার সেই তৃতীয় পলিটিক্যাল সো কল্ড সুপার পাওয়ারের কাছে প্রশ্ন, তার মানে আজকে যে জিনিসটা ঘটছে, এই যে সিজফায়ার ভায়োলেশনটা ঘটছে, তার মানে সেটা ইজ এ ডাইরেক্ট ডিসরেসপেক্ট টু দ্যাট পাওয়ার। নাও ডোনাল্ড ট্রাম্প শুড টুইট অ্যান্ড সে হোয়াট টু ডু। না, শুভজিৎ, আমরা এই প্রশ্নটাই তুলছিলাম। ডিজিএমও তরফ থেকে ফোনটা আসছে প্রাথমিক পর্যায়ে 3:35 আমাদের ডিজিএমওর কাছে, ভারতের ডিজিএমের কাছে, তার 3 ঘন্টার মধ্যে পাক সেনা আবার সিজফায়ারটা ভায়োলেন্স করছে। তাহলে কোথাও গিয়ে কি পাকিস্তানের যে সেনা, তাদের মধ্যে দুটো ভাগ হয়ে গেছে? এটাই তো আমি বললাম, পাকিস্তানি সেনারে দুটো কেন, মাল্টিপল ভাগ হতে পারে, একাধিক ভাগ হতে পারে। এবং এটাও আমার কাছে, আমি মানে বিভিন্ন সূত্র থেকে জানতে পাচ্ছি আমরা, এরকমও হতে পারে যে একটা সেনার টুকরো যারা বালুচিস্তানের যে রিবেল ফাইটটা আছে, সেই ফাইটের সাথে যোগ দিতে পারে, এবং সেখানে পাকিস্তানি আর্মি বিভিন্ন টুকরে ভাগ হচ্ছে। একটা জিনিস বুঝে রাখুন, পাকিস্তানি পলিটিক্সটাকে যদি অ্যানালাইসিস করুন, সেটা পাঞ্জাব বেসড পলিটিক্স, মানে প্রভিন্স অফ পাঞ্জাব বেসড পলিটিক্স। ইউ টক অফ খাইবার পাখতুনখোয়া, ইউ টক অফ সিন্ধ, ইউ টক অফ বালুচিস্তান, এরা কিন্তু ততটা ভাবে পলিটিক্যাল ইম্পর্টেন্স পায়নি। এই পলিটিক্যাল ইম্পর্টেন্স না পেতে পেতে আজকে এরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যাতে এরা একটা তিনটে ভাই একসাথে মিলে একটা সিনার্জি তৈরি করছে। বেশ, অনির্বাণ কিছু একটা প্রশ্ন করবে। অনির্বাণ সিনহা আমাদের সঙ্গে রয়েছে নিউজরুম থেকে, আমাদের সহকর্মী। অনির্বাণ, সুভাষিস বাবুর কাছে আমার একটাই প্রশ্ন, সুভাষিস বাবু, ডোনাল্ড ট্রাম্প বা তার ক্যাবিনেট বা তার প্রশাসন আদৌ জানে তো পাকিস্তানে কার সঙ্গে কথা বলতে হবে? আমি এটা জিজ্ঞাসা করছি একটাই কারণে, খুব সহজে, খুব সংক্ষেপে বলছি, আপনি নামটা বললেই বুঝবেন। গোটা আমেরিকার মধ্যে এই পাকিস্তানকে বা ভারত পাকিস্তান সম্পর্ককে যিনি সব থেকে ভালো করে বোঝেন, হেনরি কিসিঞ্জার, তার কোনো রকমের কোনো পরামর্শ ডোনাল্ড ট্রাম্প তার প্রথম টার্মে নেননি, তিনি বেঁচে থাকলেও। যে ট্রাম্প নিজেকে সর্বজ্ঞ মনে করেন, তিনি এবং তার মন্ত্রিসভার কেউ আদৌ জানেন পাকিস্তানে এই মুহূর্তে কথা বলার জন্য কোন লোকটা অ্যাপ্ট? অনির্বাণদা, যদি ভালো করে আমরা ইউএস পলিটিক্স অ্যান্ড অ্যাটিটিউড টুয়ার্ডস গ্লোবাল পলিটিক্স নিয়ে অ্যানালাইসিস করি, তাহলে আমরা একটা জিনিস বুঝবো, আমেরিকা অলওয়েজ সাফার্ড ডিউ টু দেয়ার মেগালোম্যানিয়া ক্যারেক্টার ইন ডিপ্লোমেসি। এই সবসময় যে মনে হয় তাদের মধ্যে যে আমি যা বলবো ওটাই শেষ কথা, আমি যে ডিরেকশনটা দেবো ওটাই শেষ কথা, সেটাই তাদেরকে ধ্বংস করেছে দিনের পর দিন। আজকের ডেটে দাঁড়িয়ে আমেরিকার কোনো দরকার ছিল না এখানে ইন্টারফেয়ার করা, ওরা পাকিস্তানের রেসপন্সে কিন্তু ইন্টারফেয়ার করেছে, এবং ইন্টারফেয়ার করে ওরা আজকে ক্রেডিটও নিয়েছে। যখন ক্রেডিট নিয়েছে, তখন আজকের ডেটে দাঁড়িয়ে আমেরিকা ইজ আনসারেবল টু ইন্ডিয়া হোয়াট টু ডু নেক্সট। শুভজিৎ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে কর্নেল দীপ্তাংশু চৌধুরী, তার কাছে যাব। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? একদম। আমাদের যেটা এখন প্রাথমিকভাবে, দেখুন আমেরিকা কেন মধ্যস্থতা করতে গেল, এগুলোর অনেকগুলো লেয়ারে অনেক বিশ্লেষণ হয়, কিন্তু আপাতত ওমর আবদুল্লাহ যেটা বিস্ময় প্রকাশ করেছেন এবং তিনি যেভাবে টুইটটা করেছেন, পোস্ট করেছেন, তাতে বোঝাই যাচ্ছে যে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী কিন্তু অত্যন্ত বিরক্ত, এবং তিনি কোথাও একটা প্রেশারও দিয়েছেন ঘুরিয়ে, সেটাই অ্যানালিস্টরা বলছেন। এরপর ভারতের রোলটা কি হতে চলেছে, মানে আমি বলছি ভারতের সামরিক বাহিনীর মাথাদের রোলটা এক্স্যাক্টলি কি হতে চলেছে? দেখুন, আমরা লাইটার নোট আমি শুরু করতে চাই যে আমেরিকা ভেবেছিল বা ওয়াশিংটন ভেবেছিল যে পাকিস্তান বলে একটি ছোট্ট রাষ্ট্র যারা ওদের অনুগত, তারা ভারতের দ্বারা শেষ হয়ে যাবে, তাই মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো দুজনের মধ্যে এই সমঝোতাটা করলো। আর সেকেন্ড হচ্ছে যে
দুটো দেশকেই এখন পিস হয়ে যাওয়ার পর, সিজ ফায়ার হওয়ার পর লক্ষ লক্ষ কোটি টাকার আর্মস অ্যামিনেশন বেচবে। এটা হচ্ছে আমেরিকা হচ্ছে বিজনেসম্যান। এবং এই যেটা সুভাষিস রাইটলি ইজ ব্রট আউট, যে মার্কিন যুক্তরাষ্ট্র কেন এই বাইল্যাটারাল ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে নাক গলাতে গেল, হ্যাঁ, এবং যদি নাক গলিও থাকে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প এত উইথ লট অফ প্রাইড একটা টুইট করলো, সেই টুইটটা 2.5-3 ঘন্টার পর পাকিস্তান সেটাকে হ্যাড পুট ডাউন টু শেম। তো পাকিস্তান এমন একটি রাষ্ট্র যে মানে লাতোকা বুথ বাতো সে নেই মানতা, এটা আমার মনে হয় একটা প্রভাব আছে, লাতোকা বুথ বাতো সে নেই মানতা। তো ওরা যে ভাষাটা বোঝে সেই ভাষায় ভারতের কথা বলা উচিত, এক। দ্বিতীয় হচ্ছে যে এই যে আমরা যে একটা সিজ ফায়ার করলাম এবং ওদের একটা টাইম দিলাম, একটা টাইম ল্যাগ দিলাম, একটা ডিলে হলো সমস্ত কিছু, সেই জায়গায় আমরা দেখলাম কি 2.5-3 ঘন্টার মধ্যে সমস্ত এই লাইন অফ কন্ট্রোল, নশেরা বলুন, রাজৌরি বলুন, পুঞ্চ বলুন, ইভেন বাদামি, বাগ, ক্যান্ট, যেখানে আমাদের ওয়ান অফ দ্য কোর হেডকোয়ার্টার, ওয়ান অফ দ্য মোস্ট সেন্সিটিভ কোর হেডকোয়ার্টার অফ দ্য ইন্ডিয়ান আর্মি, সেখানে এত দুঃসাহস দেখালো, সেখানে ড্রোন দিয়ে অ্যাটাকে। ওমর আব্দুল্লাহ লিখেছেন ওনার এক্স হ্যান্ডেলে যে পুরো আকাশ শ্রীনগর লিট আপ হয়ে গেছে। তো সেই জায়গায় আমাদের দেখতে হবে, হয়তো আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম স্ট্রেংথ আছে, স্ট্রং, সেটা ভেদ করতে পারছে না, সেটা অন্য কথা, আর একটা কথা। কিন্তু এই যে একটা টাইম ল্যাগ দিয়ে দেওয়া হলো, আমার মনে হয় এটা আমাদের পলিসি, ডিপ্লোমেসি পলিসি বলতে পারেন, অথবা পলিটিক্যাল ডিসিশন যেটা নেওয়া হলো। বিকজ সামরিক বাহিনী তো উইল ডু যেটা দিল্লি বলবে, যেটা দিল্লি নির্দেশ দেবে, সেই নির্দেশে আমার মনে হয় কোথাও না কোথাও, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আই মাইট বি রং, কারণ যারা ডিসিশন নিচ্ছে ওরা ম্যাক্রোওয়েতে ডিসিশন নিচ্ছে, ওরা পুরো ভারতবর্ষ দেখে ডিসিশন নিচ্ছে। 140 কোটি ভারতবর্ষের আমাদের সব নাগরিকের কথা ভেবে এই ডিসিশনটা নিচ্ছে। তাই আমি এখান থেকে আমার ওপিনিয়নটা দিতে পারি, আমার মনে হয় যেখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি, যেখান থেকে আমরা ওদের আঘাত করতে পারতাম, সেই জায়গাটা আমার মনে হয় এই মাঝখান থেকে হয়তো বন্ধ করাটা চৌধুরী, একদম আপনার কথা প্রসঙ্গে প্রশ্নটা করি। ধরুন মাঠে একটা ফুটবল খেলা হচ্ছে, একটা টিম স্কিল ফুটবল খেলছে বা পাওয়ার ফুটবল খেলছে, তার প্রতিপক্ষ ধরে নিয়েছে আমরা পারবো না, চট করে কোনো একটা প্লেয়ার পা ধরে পড়ে গেল, একটু নাটক করলো সময় কেনার জন্য যাতে কোনো মতে 90 মিনিট পেরিয়ে যেতে পারে। এখানে কি কোথাও গিয়ে তাহলে সিজফায়ারের কথা বলে ওই সময় কেনার চেষ্টা করেছে পাকিস্তান? আর শুভজিৎ একদম কারেক্ট। এটা আমরা ইতিমধ্যে জানি, একটা খবর গণমাধ্যমে খুব রটেছে, খবরের সত্যি মিথ্যা আমরা বলতে পারবো না, কারণ এটার কোনো ভেরাসিটি নেই। আর এই সময় অনেক মিথ্যে খবর চারিদিকে। আমি বারবার বলি, যখন লড়াই হয়, দ্য বিগেস্ট ভিকটিম অফ ওয়ার ইজ ট্রুথ, সত্য। কারণ এই সত্যটা লুকিয়ে সমস্ত মিথ্যে চারিদিকে মানে আমরা ছড়িয়ে দিই। এর মধ্যে যে খবরটা আমরা ইতিমধ্যে পাচ্ছি, যদি সত্যি হয়, আবার বলছি যদি সত্যি হয়, সেখানে একটা সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট কিন্তু হয়ে যেত যদি এই খবরটা গণমাধ্যমে সত্যি এবং ছড়িয়ে যেত পাকিস্তানের নাগরিকদের মধ্যে। এবং এই সিভিল ডিসোবিডিয়েন্স কিন্তু সিভিল রাইটের দিকে যেত, যেটা সামরিক বাহিনী আটকাতে পারতো না। এবং পলিটিক্যাল ডিসপেন্সেশন যে পাকিস্তানের একদম এখন ভীষণ উইক পজিশন আছে, সেটা আটকাতে পারতো না। এবং এই ফলস ন্যাশনালিজম দিয়ে আবার কিন্তু পাকিস্তানের সামরিক বাহিনী, আইএসআই, পলিটিক্যাল ডিসপেন্সেশনের কথা না ভেবে আবার কিন্তু ওরা যে কেসে, মানে ওদের ওই একই যে দেশি কুকুরের যে ল্যাজ, ওটা যতই আদর টাদর করাও সোজা আর হবে না, ওটা আধ ঘন্টা 3 ঘন্টার পরই ওটা আবার বেঁকে জিলিপির মতন হয়ে যাবে। তো যাদের মস্তিষ্কে শুধু জিলিপির মতন জিনিস ঘোরে এবং যাদের মস্তিষ্কে শুধু জঙ্গি এবং নাশকতার চক হয়, আমার মনে হয় ভারত অন্তত তাদের বিশ্বাস করা উচিত হয়। বেশ রাজা, একবার ছবিগুলো দেখি নাকি? সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছে লাইভে। আমাদের সঙ্গে লাইভে রয়েছেন সায়ন্ত পাঞ্জাব থেকে। সায়ন্ত, তোমার এখন এখানে এই মুহূর্তে তোমার ওখানে কি অবস্থা? তুমি বলছিলে মাঝপথে থামিয়েছিলাম। একদমই, দেখো এখন পরিস্থিতি কি সেটা তোমাকে আরেকবার দেখাবো। দাদা দেখো, ইতিমধ্যে পুলিশের গাড়ি এবং অন্যান্য বিএসএফের গাড়ি কিন্তু একের পর এক এলাকা দিয়ে পরিদর্শন করছে, যাতে কোনো মানুষ, কোনো সাধারণ মানুষ রাস্তায় রয়েছেন কি না। এবং একটা বিষয় দেখা যাচ্ছে যে প্রতিটা মোড়ে মোড়ে কিন্তু পাঞ্জাব পুলিশের তরফে কিন্তু একটা করে টিম রয়েছে, এমনকি পাঞ্জাব পুলিশের যারা পদাধিকারীরা রয়েছে তারাও কিন্তু রাস্তার প্রতিটি মোড়ে রয়েছে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে যে যেভাবে অমৃতসরের উপর দিয়ে একের পর ড্রোন গিয়েছে, কিছুক্ষণ আগে পর্যন্ত ড্রোন গিয়েছে, যদিও সেগুলো মাটিতে পড়ার আগেই আকাশে সেটা ইন্টারসেপ্ট করে গুড়িয়ে দিয়েছে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম। তার জন্য
যে কোনো সময় আবারও ড্রোন হামলা হতে পারে, সেই কারণে মানুষকে বেরোতে বারণ করা হয়েছে। প্রত্যেকটি দোকানঘাট তুমি দেখতে পাচ্ছ বিএসএফের গাড়ি যাচ্ছে, এবং অর্থাৎ এই এলাকা কিন্তু যথেষ্ট স্পর্শকাতর। অমৃতসর আর অমৃতসরের কাছেই হচ্ছে অমৃতসর এয়ারবেস হচ্ছে আরও কি গত দুদিন ধরে এয়ারবেসের উপর সব থেকে বেশি ড্রোন গিয়েছে। একই সঙ্গে এখান থেকে মাত্র 30 কিলোমিটার দূরে হচ্ছে আটারি সীমান্ত, অর্থাৎ উল্টো দিকটা হচ্ছে লাহোর। সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি অমৃতসরে যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে সাধারণ মানুষের ক্ষেত্রে। যদিও পুলিশ বলে দিয়েছে কাউকে বেরোতে না, সাধারণ মানুষ প্রয়োজনীয় ছাড়া কেউ বেরোবেন না, দোকান বন্ধ, যাদের যা যা প্রয়োজন তা যেন বিকেল এবং সন্ধ্যার মধ্যে তারা সংগ্রহ করে নেন। যেভাবে সিজফায়ার ভায়োলেশন হয়েছে তা কিন্তু ফিরোজপুর সীমান্ত, যেটা হচ্ছে পাঞ্জাবের অন্যতম স্পর্শকাতর জায়গা, এই ফিরোজপুর সীমান্ত, সেখানেও কিন্তু গুলির আওয়াজ পাওয়া গিয়েছে। অর্থাৎ পাকিস্তানের তরফে কিন্তু যে নির্লজ্জ অবস্থায় তারা নিজেদের দাঁড় করাচ্ছে তা কিন্তু নতুন করে ভারতীয় সেনাবাহিনীকে ভাবতে বাধ্য করছে। দাদা সায়ন্ত, তুমি যে সময়টুকু পেয়েছিলে এই যে সংঘর্ষ বিরতির পর, তাতে কি জনজীবন স্বাভাবিক হচ্ছিল ধীরে ধীরে? একদমই, যখনই এখানকার সাধারণ মানুষ জানতে পারেন যে সংঘর্ষ বিরতি হয়েছে, এই এলাকা ঠিক 7:30 থেকে 8টার মাঝে যথেষ্ট গমগম করে ওঠে, এবং সাধারণ মানুষ, পাশে হচ্ছে স্বর্ণ মন্দির, স্বাভাবিকভাবেই সন্ধে হলেই সেখানে মানুষের ভিড় হয় এবং আশপাশে বহু মানুষ কিন্তু সেখানে ভিড় জমাতে শুরু করে। কিন্তু যখনই পুলিশের তরফে জানানো হয়, পুরো গোটা মন্দির ফাঁকা হয়ে যায়, রাস্তা ফাঁকা হয়ে যায়, গোটা এলাকা জনশূন্য হয়ে যায়। এখানে পুলিশের তরফে মাইকিং করা হয়নি, শুধুমাত্র প্রতিটা দোকানে গিয়ে মানুষের কাছে আবেদন করা হয়েছে তারা যেন দ্রুত বাড়ি ফেরেন, যেটুকু জিনিসপত্র কেনা হয়েছে সেটুকু নিয়ে যেন তারা বাড়ি ফেরেন। অর্থাৎ এলাকা পুরো শূন্য করে দেওয়া হয়েছিল। কিন্তু বিকেল থেকে 5:30 থেকে 7:30, 8:30 পর্যন্ত কিন্তু এই যে এলাকা, এটা হচ্ছে অমৃতসর এয়ারবেস এবং অমৃতসরের মূল এলাকা হচ্ছে এই এলাকা। এই জাংশন পয়েন্ট কিন্তু যথেষ্ট মানুষের ভিড় ছিল, প্রতিটি দোকান খুলেছিল। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। তার মানে সুভাষিস বাবু, শুভজিৎ, দেখো যে সময়টা জনজীবন ছন্দে ফিরতে শুরু করলো, ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটলো যেটা সাধারণ মানুষের কাছেও অপ্রত্যাশিত। কারণ আমি 8টার সময় সায়ন্তর সঙ্গে যখন কথা বলেছিলাম এখানে এই স্টুডিও ফ্লোরে দাঁড়িয়ে, তখন সায়ন্ত বলল যে ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছে। এবং রাজস্থান থেকে যখন কথা বলছিলাম সেখানে সুমন ছিল, সুমনকে ঘিরে এক গাদা লোক সেখানকার স্থানীয় বাসিন্দারা, এবং তারা জোভিয়াল মুডে ছিল যে ভারত একবারে জুৎসই জবাব দিয়েছে, এবার ধীরে 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 স্বস্তি এবং শান্তি ফিরে আসবে। একেবারে সেই ব্যাপারটা পুরোটাই, মানে যাকে পিন্ডি চটকে গেল বলা হয়, এক্স্যাক্টলি ঠিক তাই হয়েছে। সুভাষবাবু, আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখি। দেখুন, এই পেহেলগাঁওতে যে জঙ্গি হানা হয়েছিল তার আগে 5ই ফেব্রুয়ারি পিওকেতে একটা সভা হয়েছিল, সেখানে হামাসের নেতৃত্বরা উপস্থিত ছিল। সেই সভাটা অর্গানাইজ করেছিল পাক সেনা, মানে সলিডারিটি ডে যেটা বলে থাকে ওরা আর কি, সব বড়াই করার নাম টাম দিয়ে। এই হামলার পিছনে দেখা গেল একটা হামাস যোগ খুঁজে পাওয়া যাচ্ছে হামলার কায়দা দেখে। ঠিক একই রকম ভাবে যখন আমরা দেখলাম যে ইসরায়েল এবং হামাসের যুদ্ধে তখন 3 দফা সংঘর্ষ বিরতি চুক্তির কথা বলা হলো, তখন হামাস কোথাও না কোথাও, কখনো না কখনো, কোনো না কোনো ভাবে সেটাকে ভায়োলেট করার চেষ্টা করলো। সেই কায়দাটাই কি আমরা দেখলাম এখানে? সুভাষ বাবু, দেখুন, হামাসের একটা স্টাইল অফ ওয়ার্ক আছে, আর এই গোটা টেরারিজমের না, যদি বলেন একটা অ্যাফিলিয়েটেড নতুন ইউনিভার্সিটি, দ্যাট ইজ হামাস। আর এই ছোট ছোট যে অর্গানাইজেশনগুলো দেখছেন, এগুলো তারই কলেজ, এবং সেখান থেকে দিনের পর দিন তারা কি করেছে, প্রোডাক্ট তৈরি করে গেছে। এই যে টিআরএফ, যাকে নিয়ে এত কথাবার্তা হয়েছে, এটা তো একটা পকেট অর্গানাইজেশন। 370 পর থেকে, রিমুভালের পর থেকে এদের অ্যাক্টিভেশন বেড়ে। এদের সব থেকে বড় সুবিধা কি, এরা কিন্তু গ্রামবাসীদের দিয়ে তৈরি একটা জিনিস, একটা অর্গানাইজেশন। তাই জন্য এদেরকে আইডেন্টিফাই করা খুব ডিফিকাল্ট, কারণ এরা ওর ভিতরেই থাকে, ওর ভিতর থেকে অপারেট করে, ওখানেই পেনিট্রেট করে, কাজ হয়ে গেলে ওখানেই মিশে যায়। সুতরাং এই যে স্ট্রাকচার অফ ওয়ার্ক, এটার মধ্যে একটা অদ্ভুত সেন্স আছে। টেরারিজম ইনসাইড দ্য সোসাইটি ইজ মাচ মোর ডেঞ্জারাস, বিকজ তাকে আইডেন্টিফাই করাটা খুম ভয়ঙ্কর হয়ে ওঠে। আজকের ডেটে দাঁড়িয়ে যে ঘটনাগুলো পাকিস্তান বারবার ঘটাবার চেষ্টা করছে, সেটা কিন্তু একটা জিনিস বুঝতে হবে, পাকিস্তান ইজ নাও ট্রাইং টু বিল্ড ইটসেলফ অ্যাজ এ ইনসার্জেন্ট আর্মি ইউনিট, যেখানে ইনসার্জেন্সি অ্যান্ড আর্মি দুজনে প্যারালালি হ্যান্ড ইন হ্যান্ড কাজ করবে। যে কারণে আমি বলছিলাম যৌথ বাহিনী, এটা তো অ্যাকচুয়ালি জঙ্গি এবং মিলিটারি মিলে একটা যৌথ বাহিনী। যেমন আপনি আলাদা করতে পারবেন না, যেমন পিস ফোর্স, জেনারেলরা, আমরা নিজে বিগ বলে দেখাচ্ছি, জেনারেলরা গিয়ে কবরে মাটি দিচ্ছেন, অফকোর্স জেনারেল গিয়ে স্যালিউট ঠুকছেন এটা নিহত জঙ্গিকে, জাতীয় সঙ্গীত হচ্ছে, হোয়াট মোর। দেখুন, মানে যেরকম পিস ফোর্স হয়, এরা হচ্ছে কনফ্লিক্ট ফোর্স। এরা নিজেদের মধ্যে একসাথে মিলে যেখানে খুশি পারবে একটা ঝামেলা পাকাবে। এদের সব থেকে বড় একটা অদ্ভুত লাইন অফ অ্যাকশনটা দেখলে বুঝতে পারবেন, এরা কিন্তু ফ্রন্ট লাইনে এখন থেকে যাদেরকে পাঠানো শুরু করেছিল এই সিজফায়ার হওয়ার 2-1 দিন আগেই, তারা কিন্তু মোস্টলি টেররিস্ট অর্গানাইজেশনের ক্যাপটিভ।
তাদেরকে সামনে আনার চেষ্টা করছিল। কেন? কারণ ওদেরকে আগে খরচা করবে, খরচা করার পরে আস্তে আস্তে পাকিস্তান আর্মি অ্যাজ এ শিল্ড এগোবে। এই যে ধরনের মানসিকতা, এই মানসিকতাটা বোঝা যায় যে তারা একসাথে একটু থামাচ্ছি আপনাদের। বিশ্বাসঘাতক পাকিস্তানের পাশে দাঁড়ালো চীন। পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় ইসলামাবাদের পাশে বেজিং জানালো চীনের বিদেশমন্ত্রী। দেখুন এই অবস্থাতেও চীন তারা কতটা বেহায়া, তারা বলছে এই অবস্থাতেও তারা পরিষ্কার পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছে। একটা সিজ ফায়ার, সেটা দুনিয়া জেনে গেল, মধ্যস্থতাকারীর নাম কোট আনকোট ডোনাল্ড ট্রাম্প, গোটা দুনিয়া জেনে গেল। জানি না তার পেছনে কি ডিজাইন ছিল। তারপরে এখন চীন তারা স্টেটমেন্ট দিয়ে বলছে তারা পাকিস্তানের পাশে থাকছে। বোঝাই যাচ্ছে খেলাটা কোন জায়গায়। ইসলামাবাদের পাশে বেজিং জানালেন চীনের বিদেশমন্ত্রী। নিঃসন্দেহে বড় খবর, চীনা বিদেশ মন্ত্রীকে উদ্ধৃত করে দাবি পাক বিদেশ মন্ত্রকের তরফে। রাজা যে কথা বলছিল, বিশ্বাসঘাতক পাকিস্তান, তার পাশে দাঁড়িয়েছে চীন। মানে এটা পাকিস্তান দাবি করছে যে চীন তাদের পাশে। একদমই। অনির্বাণ নিউজরুম থেকে রয়েছেন। অনির্বাণ, এরপর কি বলবে? দেখো রাজা, এখনো পর্যন্ত কিন্তু একটা বিষয় স্পষ্ট না, তার কারণ আমি ইতিমধ্যে গ্লোবাল টাইমস চেক করেছি, আমি ইতিমধ্যে জিনহুয়া চেক করেছি। তুমি জানো যে গ্লোবাল টাইমস হচ্ছে চীনের সরকারের আন্তর্জাতিক মুখপাত্র, অর্থাৎ যে কোনো খবর যদি আন্তর্জাতিক দুনিয়াতে দেওয়া হয় তাহলে গ্লোবাল টাইমসের সরকার সে খবর প্রকাশ করে। এবং জিনহুয়া চীনের সরকারি নিউজ এজেন্সি বা সংবাদ সংস্থা, অনেকটা আমাদের পিটিআই এর মতো, কিন্তু এই দুটো জায়গাতেই কিন্তু এই খবরটা নেই। কিন্তু যে খবর পাকিস্তানের বিদেশ মন্ত্রক জানাচ্ছে যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স পাকিস্তান, তারা দাবি করছে যে আসিফ দারের সঙ্গে মোহাম্মদ ইশাক দারের সঙ্গে, অর্থাৎ পাকিস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গে চীনা বিদেশমন্ত্রী ওয়াং ইর আজকে টেলিফোনে কথা হয়েছে। এবং সেই কথোপকথনের সময় চীনা বিদেশমন্ত্রী নাকি, এটা পাকিস্তান বিদেশমন্ত্রকের দাবি, চীনা বিদেশমন্ত্রী নাকি জানিয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রীকে যে পাকিস্তানের অল ওয়েদার বন্ধু হচ্ছে চীন, অর্থাৎ যে কোনো পরিস্থিতি হোক না কেন, যে কোনো অবস্থাতেই পাকিস্তানের পাশে থাকবে চীন। এবং বিশেষ করে একটি কথা কেন অত্যন্ত উল্লেখযোগ্য, যা পাকিস্তানের তরফ থেকে জানানো হচ্ছে, পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফ থেকে, যে বলা হচ্ছে যে অ্যাজ পাকিস্তানস অল ওয়েদার স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনার অ্যান্ড আয়রন ক্ল্যাড ফ্রেন্ড, মানে একেবারে লোহার মতো শক্ত যাদের বন্ধুত্বের হাত, উইল কন্টিনিউ টু স্ট্যান্ড ফার্মলি বাই পাকিস্তান ইন আপহোল্ডিং ইটস সভরেনিটি, অর্থাৎ পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এবং টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, অর্থাৎ পাকিস্তানের যে আঞ্চলিক স্বাধীনতা রয়েছে, অর্থাৎ তার যে সীমান্ত রয়েছে সেটা রক্ষার ক্ষেত্রে এবং ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স, পাকিস্তানের স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে চীন পাকিস্তানের পাশেই দাঁড়াবে। কিন্তু ইশাকদার এবং তার ফরেন মিনিস্ট্রির যে ভাষাতে এই এত কিছু পোস্ট করেছে, তার বিন্দুমাত্র সমর্থন এখনো পর্যন্ত সরকারিভাবে চীনের কোনো সূত্রে নেই। এলে পরে নিশ্চয়ই সেটা জানাবো রাজা। সেটাও অনির্বাণ, এমন কি হতে পারে যে চীন যেটা মনে মনে বলতে চাইছে, এবার প্রকাশ্যেই বলতে চাইছে, এটা ইশাকদারের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো, কোনো অফিসিয়াল স্টেটমেন্ট তাদের তরফে হলো না? হতে পারে রাজা, তার কারণ এর আগে আমি একবার তোমাকে মনে করি দিই, এই যে 7 থেকে 10 মস্কোতে যে ভিক্টরি ডে প্যারেড, সেই ভিক্টরি ডে প্যারেডে উপস্থিত এক্স্যাক্টলি সেই ভিক্টরি ডে প্যারেডে আমি এই মুহূর্তে বলবো রাজা, এই যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স পাকিস্তান, তার যে টুইটটা সেটা কিন্তু চলছে আমাদের স্ক্রিনে, যেখানে দেখানো হচ্ছে যে ওয়াং ইর সঙ্গে ইশাকদারের কথোপকথন, কিন্তু এই পুরোটাই পাকিস্তান বিদেশ মন্ত্রকে। আমি আরেকবার বলবো, তুমি যে কথাটা বলছিলে রাজা, তার উত্তরে বললো মস্কোতে ভিক্টরি ডে প্যারেডে উপস্থিত ছিলেন জাই জিনপিং এবং ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে তিনি গিয়েছিলেন। সেখানে কিন্তু এই পাকিস্তানের ব্যবহার করা চীনা ড্রোন বা চীনা ডিফেন্স সিস্টেম নিয়ে প্রশ্ন করা হয়। JF-17 বা J-10 পাকিস্তানকে চীন দিয়েছিল, ভারতের বিরুদ্ধে ব্যবহার না করতে বলেছিল, সেগুলো পাকিস্তান ব্যবহার করেছে এবং ভেঙে পড়েছে পাকিস্তানের ব্যবহারের ফলে ভারতের সীমানায় ঢোকার পর। এই প্রশ্নগুলো করা হলে কিন্তু চীনের বিদেশমন্ত্রী বা চীনের প্রেসিডেন্ট জাই জিনপিং, তারা দুজনেই কিন্তু এই প্রশ্নের উত্তর এড়িয়ে যান এবং ভ্লাদিমির পুতিনের পাশে দাঁড়িয়ে যে S-400 নিয়ে আমাদের এত গর্ব, যে ভারতের সুদর্শন চক্র, সেই S-400 অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম যা ভারতকে রাশিয়া দিয়েছিল, তারপর আমরা সেটাকে ইন্ডিজিনাস করেছি, অর্থাৎ আমাদের মতো করে তৈরি করে নিয়েছি। সেই S-400 এর প্রদর্শনীও কিন্তু জাই জিনপিং এবং তার বিদেশমন্ত্রী অত্যন্ত ধৈর্য এবং সহিষ্ণুতা সহকারে দেখেছেন, যে S-400 আসলে চীনা অস্ত্রগুলোকে বা ড্রোনগুলোকে বা অনির্বাণ, একটু থামাচ্ছি, তোমাকে একটা জিনিস খেয়াল করো, যে ছবিটা আমরা দেখাচ্ছি স্টেটমেন্টটা পাকিস্তানের বিদেশ মন্ত্রকের, সেখানে দুজনের ছবি দেওয়া হয়েছে, মাঝখানে টেলিফোনের চিহ্ন রয়েছে, ওয়াং লি এবং ইশাকদার দুজনের। এবং দেখো এখানে কিন্তু পরিষ্কার, এটা কিন্তু কোনো অনেক সময় হয় না যে প্যারাডি টুইট বা এই ধরনের কিছু নয়। মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, একটা জিনিস রাজা তোমার এবং আমার দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবো, আরেকবার যদি স্ক্রোল করানো যায় গোটা পোস্টটা, আমার ফোনে দেখাটা আমার মনে হয় বলবো। দেখো ইশাকদার, তাকে ট্যাগ করা আছে
ফরেন মিনিস্ট্রি পাকিস্তানের ট্যাগ করছে। আচ্ছা, 2 ফরেন মিনিস্টারের কথা হয়েছে এবং এত গুরুত্বপূর্ণ কথা হয়েছে, ওয়াং ইকে কিন্তু ট্যাগ করা নেই, ওয়াং ইকে কিন্তু ট্যাগ করা নেই, চীনা বিদেশ মন্ত্রীকে ট্যাগ করা নেই। এমনটা নয় যে চীনা বিদেশ মন্ত্রী, অন্তত চীনের বিদেশ মন্ত্রক তো এক্স হ্যান্ডেলে আছে, টুইটারে আছে, তাকে তো অবশ্যই ট্যাগ করা যেত, কিন্তু না চীনের বিদেশ মন্ত্রককে, না চীনের বিদেশ মন্ত্রীকে বা চীনের অন্য কোনো অফিসিয়ালকে, কাউকে কিন্তু ট্যাগ করা নেই। শুধুমাত্র তার নামটা লেখা রয়েছে। যখন পাকিস্তানের বিদেশ মন্ত্রীকে তারই বিদেশ মন্ত্রক পোস্ট করা এই টুইটে বা এক্স পোস্টে ট্যাগ করে রেখেছে। রাজা, এটা কিন্তু আমার মনে হয় গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মানে মিথ্যাচারও হতে পারে আর কি, মানে এটা না বলা কথা তারা জোর করে চালিয়ে দিতে চাইছে, এমনও হতে পারে। শুভজিৎ আমাদের সঙ্গে রয়েছে দীপ্তাংশু। কর্নেল চৌধুরীর কাছ থেকে এই বিষয়ে একটু মতামত নিয়ে নিই। কর্নেল চৌধুরী, আপনার কি মনে হয় এখন যেখানে দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে যা সিচুয়েশন রয়েছে তাদের সত্যি সত্যি কি চীন পাশে দাঁড়াতে পারে পাকিস্তানের? দাঁড়ালে কতটা? দেখুন, আমরা কিছুটা সময় তো নিশ্চিতভাবে ভারত পাকিস্তানকে দিয়ে দিল। এই সময় রিগ্রুপিংটা হয় যখন এই 3-4 ঘন্টা 5 ঘন্টা যখন একটা ক্লোজ লড়াই চলছিল, অফ অ্যালার্ট চলছিল, অপারেশন অ্যালার্ট চলছিল, আইবল টু আইবল কন্ট্যাক্ট চলছিল, সমস্ত ফোর্স নর্দার্ন কমান্ড, ওয়েস্টার্ন কমান্ড মোবিলাইজ, এয়ার মোবিলাইজ, নেভাল ওয়ারশিপ মোবিলাইজ, যে সময়টা আমরা ওদের দিয়ে দিলাম, এই সময়তে কিন্তু একটা রিগ্রুপিং করে ফেললো এবং যে অ্যামিনেশন, রিস্টকিং, লজিস্টিক লাইন গুলো ঠিক করলো, এইগুলো কিন্তু 4-5 ঘন্টা যথেষ্ট। এবং যে ধরুন ক্রেটার করে দেওয়া হয়েছিল, বড় বড় গর্ত, এর মধ্যে কি করবে 5-6 ঘন্টার মধ্যে আবার মাটি ভরবে, তা এগুলো সব খুব তাড়াতাড়ি হয়। ওদের ইঞ্জিনিয়ার রেজিমেন্ট যারা হয়, পাকিস্তান আর্মি অথবা আমাদের সামরিক বাহিনী, এটা ঘন্টা 2-3-4-এর মধ্যে আবার রানওয়ে রেডি করে দেবে। যে জিনিসগুলো চলছিল, আমার মনে হয় সেই রুকাওয়াট কে লিয়ে খেত হ্যায়, এই ক্ষেতটা না হলেই ভালো ছিল, এটা চললে ভালো ছিল। এবং আমি বারবার বলছি যে লাতো কা जो है बातों से नहीं मानता, लातो का भूत बातों से नहीं मानता। এটা পাকিস্তানের ওই ভাষায় বোঝাতে হবে যেটা পাকিস্তান বোঝে। ইতিমধ্যে আমরা জানি, আমার এটার মধ্যে এখনো কনফার্ম নিউজ নেই, আমার যারা বিভিন্ন কোর্সমেট এট ভেরি হায়ার লেভেল বিভিন্ন জায়গা আছে, সেখান থেকে আমরা জানতে পারছি এই সময় নাগরোটা যেটা একটা বড় আর্মি বেস, সেখানে কিন্তু এই সময়টা খুব ডেঞ্জারাস সময়। কারণ এই সময় কাশ্মীরে এখনো 60-70-80টা ফরেন ফিদায়েন মানে টেররিস্ট, যারা আফগানি টেররিস্ট হতে পারে অথবা পাকিস্তানি হতে পারে, যারা ট্রেন লস্করে অথবা জৈশ-এ মোহাম্মদের ফিদায়েন টেররিস্ট, এরা কিন্তু ঘুরছে, এটা আমাদের কাছে পোক্তা খবর আছে। এবং নাগরোটার আশেপাশে যদি কিছু ঘটনা ঘটে গিয়ে থাকে, আমাদের এখনো কাছে কনফার্ম নিউজ নেই, নাগরোটা মিলিটারি ক্যান্টনমেন্টের আশেপাশে কিছু না কিছু একটা ফিদায়েন অ্যাটাকের কথা শোনা যাচ্ছে। এটা ক্লিয়ার না, কারণ এই সময় আমি আবার বলেছি যে বিগেস্ট ভিকটিম ডিউরিং আ ওয়ার ইজ ট্রুথ। সত্যিকার অলওয়েজ আমরা পেছনে এটা মিথ্যে ছড়িয়ে রাখি, এবং এই সময় একটা খবর ফিদায়েনের একটা অ্যাক্টিভিটি শোনা যাচ্ছে, আমরা সবাই এটা উইশ করি, এটা ভুল। আর এবং আমার যেমন TV9 বাংলার বিভিন্ন সাংবাদিক এই সময় বাংলার এবং বিশ্বের যারা এই TV9 দেখে বাঙালিরা, তারা যে বিভিন্ন ঝুঁকি নিয়ে এই রিপোর্টিং করছে, হ্যাটস অফ টু দেম। তারা সামরিক বাহিনীর সাথে সাথে আর্মি, নেভি, এয়ারফোর্স, বিভিন্ন যে আদার এজেন্সিস এই লড়াই করতে, যে ভারতের সার্বভৌমত্ব, ইন্টিগ্রিটি এবং ভারতে 140 কোটির অ্যাসপিরেশনের জন্য যে লড়াই করছে, এই সাংবাদিকরা যারা ফিল্ড রিপোর্টিং করছে, তাদেরও হ্যাটস অফ। এই সময় এই রাত্রিরে 24 ঘন্টা তারা আমাদের নিউজ পৌঁছে দিচ্ছে। আমরা জানি এই খবরটা আমরা হয়তো কিছুক্ষণ পর পাবো, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। বেশ, কর্নেল চৌধুরী আপনি আমাদের সঙ্গে থাকুন, একটু সুভাষিস বাবুর কাছে যাই। সুভাষিস বাবু, একটা শুভজিৎ বলার আছে। রাজা, তুমি প্রশ্ন করবে, তবে তার আগে অনির্বাণ যে কথা বলছিল যে এই চীনের যিনি মন্ত্রী, তাকে কোনো ট্যাগ করা হয়নি, কিন্তু ইস্টাকদার আরো অনেকের নাম নিয়ে পোস্ট করেছেন, সৌদি আরবের আরো অনেকের, তাদেরকে কিন্তু ট্যাগ করা হয়েছে। অনির্বাণ, আমি দেখছিলাম ওনার এক স্যান্ডেলটা, আর কি খবর রয়েছে তোমার কাছে? আমি তার পাশাপাশি তোমাদেরকে আরেকটা এক্সেন্ডেল দেখাবো। আমি একটু আমার সঙ্গী ক্যামেরা ফটো জার্নালিস্টকে একটু জুম করতে বলবো। এই এক্সেন্ডেল টুইটটা একেবারে চাইনিজ ফরেন মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স চায়না, তাদের এক্সেন্ডেল এটা, এবং সেখানে 23 ঘন্টা আগে লাস্ট এক্সপোস্ট করা হয়েছে। 23 ঘন্টা আগে পোস্ট করেছেন মাউনিং, ওদের ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি যিনি স্পোক্স পার্সন, দেখো লেখাই আছে এখানে, এবং সেই পোস্টটা আছে জাই জিনপিং এর সঙ্গে নিকোলাস মাদুরো, ভেনেজুয়েলান প্রেসিডেন্ট,
তারা এই যে মস্কোতে যে 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 ভিক্টোরি ডে প্যারেডের কথা আমি বলছিলাম, এই 3 দিনের সফর জাই জিনপিং এর, সেই 3 দিনের সফরে নিকোলাস মাদুরো এবং জাই জিনপিং তাদের দেখা হয়েছিল এবং 23 ঘন্টা আগে তাদের মধ্যে কি কথোপকথন হয়, চীন কিভাবে ফার্মলি ভেনেজুয়েলার পাশে আছে ইত্যাদি ইত্যাদি পোস্ট করা আছে। রাজা, কি মনে হয় ভূ রাজনৈতিকভাবে চীনের সব থেকে কাছে কি পড়ে, ভারত, পাকিস্তান নাকি ভেনেজুয়েলা? এবং 23 ঘন্টা অতীত যদি ইশাকদারের সঙ্গে চাইনিজ ফরেন মিনিস্টারের কথা হয়ে থাকে এবং তাতে যদি তিনি এত বড় কথা দিয়ে থাকেন সত্যি সত্যি যে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে, তার স্বাধীনতা রক্ষার লড়াইয়ে, তার সীমান্ত স্বাধীনতা রক্ষার লড়াইয়ে চীন পাশে আছে, তাহলে কি চীনের তরফ থেকে একটা টুইট থাকতো না, একটা পোস্ট থাকতো না? ঠিক এক্স্যাক্টলি এমন হতেই পারে। সুভাষিসবাবুর কাছে যাই। সুভাষিসবাবু, আমার একটা খুব সহজ সরল প্রশ্ন। আপনি বলছেন যে পাক আর্মির মধ্যেও দুটো সেকশন তৈরি হয়ে গেছে। আমি ধরে নিচ্ছি যখন ইউনাইটেড ছিল তখনই ভারতের কাছে তারা গুরুত্ব খাচ্ছে। এখন একটা ডিভাইডেড আর্মি, তারা ভারতের কাছে কি করে দাঁড়াতে পারে? এটা তো তার কমান্ডার নিশ্চয়ই জানবে, তাই না? না না, অফকোর্স এটা আমি উইথ অল ডিউ রেসপেক্ট বলছি, এই টুইটটা না মানে আমার ভীষণ ওই মুন্না ভাই MBBS নাকি একটা সিনেমা ছিল না, সেই বড় বড় সেলিব্রিটিদের সাথে ছবি তুলে লাগাতো বাড়িতে, ওই কথাটা ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে। এই টুইটটা আমার ভীষণভাবে মনে হচ্ছে একটা বানানো টুইট, আমি ফেক বলছি না, তারাই বানিয়েছে, করেছে। কেন করেছে? এই যে ট্যাগ যাদেরকে করেছে তাদেরকে বোঝাবার চেষ্টা করেছে পাকিস্তানের গ্লোবাল স্ট্যান্ডটা কতটা রেকগনাইজড হচ্ছে, এটা বোঝাবার জন্য। বাট এই যে লজিক্যালি অনির্বাণদা যেটা বললো, ইটস ভেরি লজিক্যাল। ভেনেজুয়েলার সাথে ছবি লাগিয়েছে, অথচ এত বড় একটা কনফ্লিক্ট জোনে ডিসিশন নিচ্ছে চায়না, সেটাকে হাইলাইট করবে না? তারপরে চায়নার নিজস্ব ডিপ্লোম্যাটিক স্ট্যান্ডটা চায়না কোয়েশ্চেন মার্কে ফেলে দিচ্ছে। সেকেন্ড হচ্ছে একটা অদ্ভুত জিনিস, আমরা বারবার একটা ইগনোর করি, চায়নার ডিপ্লোম্যাটিক স্ট্যান্ডের একটা বড় অংশ জুড়ে তাদের ইকোনমিক টেন্ডেন্সিসগুলো আছে। সেইখানে তারা ইন্ডিয়ার মতো একটা কনজিউমার মার্কেট, তার এগেনস্টে এত বড় একটা কনফ্লিক্ট চলছে, সেই কনফ্লিক্টটাকে রেকগনাইজ করে যার সাথে চলছে তার পাশে গিয়ে দাঁড়িয়ে যাবে। আরেকটা বড় প্রশ্ন হচ্ছে, চায়না ইজ এ পার্টনার উইথ ইন্ডিয়া ইন ব্রিক্স। যখন ব্রিক্স এক্সিস্ট করছে, যার আরেকজন পার্টনারের নাম হচ্ছে রাশিয়া। এই মুহূর্তের বিগ ব্রেকিং, বিদেশ মন্ত্রক একটু পরেই প্রেস কনফারেন্স করবে, ভারতের বিদেশ মন্ত্রক একটু পরেই প্রেস কনফারেন্স করবে। কিছুক্ষণের মধ্যেই বিদেশ মন্ত্রকের সাংবাদিক বৈঠক। দেখুন, এইটা এমন একটা সিনারিও, এমন একটা অবস্থা যখন এটা এক ধরনের জরুরি অবস্থা, ঠিক সেই সময়, মানে এটা অফিসিয়াল জরুরি অবস্থা নয়, কিন্তু এমন একটা সামরিক দিক থেকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে আজকে রাতেই প্রেস কনফারেন্স করবে, একটু পরেই প্রেস কনফারেন্স করবে বিদেশ মন্ত্রক। হ্যাঁ বলুন। হ্যাঁ, যেটা ব্রিক্স এক্সিস্ট করে, সেই ব্রিক্সের থার্ড আরেকটা মেজর পার্টনার ইজ রাশিয়া। এই একটা কম্বিনেশনের মধ্যে চায়না এরকম একটা রিস্কি ডিসিশন নিয়ে এরকম একটা সাপোর্ট করবে। আর ওখানে দেখুন যে লাইনগুলো লিখেছে, ওখানে কোনো কন্ডিশনাল স্টেটমেন্ট নেই, আনকন্ডিশনাল ডিপ্লোম্যাটিক সাপোর্ট টু পাকিস্তান। যখন সব ভালো ছিল তখনও এরকম ধরনের কোনো স্টেটমেন্ট করতে আমরা চায়নাকে দেখিনি। হঠাৎ কিছু হলো না হলো, হঠাৎ রাত্রিবেলা মনে হলো চায়না এরকম একটা কথা বলে দিল। চায়না ইজ নট এ ইম্যাচিওর ডিপ্লোমেসি লাইক পাকিস্তান। চায়না ওরকম হ্যাপাজার্ড কোনো স্টেটমেন্ট করে না, চায়না অনেক ভেবে চিনতে একটা প্রসিডিউরালি এগোয় ভারতের মতো। সুতরাং চায়না এই কাজটা করেছে বলে আমার 100% ডাউট আছে, এবং আমি কনসিডারিং ব্রিক্স স্টেটাস, আমি এই কথাটা বলছি, চায়না এই ডিসিশনটা নেবেই না। তার কারণ চায়না জানে ভারত ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনজিউমার মার্কেট। চায়না জানে যে ভারতকে নিয়ে আগামী দিনে তাদের চলতে হবে। শুধু তাই নয়, চায়না এটাও জানে ভারত ইজ এ ভেরি রেসপন্সিবল পার্টনার ইন বিমস্টেক। এই বিমস্টেক কম্বিনেশনটাকে তারা পরবর্তীকালে ইউটিলাইজ করতে পারবে ফর দেয়ার প্রফেশনাল বেনিফিট। সুতরাং চায়না এটা করেছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। রাজা, একবার ছবিগুলো দেখি। সুমন অবশ্যই। আমাদের সঙ্গে রয়েছেন রাজস্থান থেকে। সুমন, তোমার সঙ্গে কথা হচ্ছে দফায় দফায়। 10:50 ছবি, সুমন। দেখো শুভজিৎ, এখানকার পরিস্থিতি ক্রমাগত আরও অন্ধকারে ঘনীভূত হচ্ছে। কেন সে কথা বলছি? কারণ এতক্ষণ সাইরেনের আওয়াজ পাওয়া যাচ্ছিল, এখন কিন্তু সেই সাইরেনের আওয়াজকে আরও বাড়ানো হলো। শুধু তাই নয়, দেখো গতকাল আমরা যখন এখানে ছিলাম রাজস্থান সীমান্তে, তখন এই ধরনের সাইরেন যখন বাজছিল, তারপরে কিন্তু আমরা ক্যামেরায় দেখতে পেয়েছিলাম যে ড্রোন, পাকিস্তানি ড্রোন, তাকে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম ভেঙে ফেলছে। আমি জানি না তুমি সাইরেনের আওয়াজ শুনতে পাচ্ছ কিনা, তবে প্রচন্ড জোরে সাইরেন বাজছে। শুধু তাই নয়, এই রাজস্থান সীমান্তের একটা বড় অংশ যোধপুর পর্যন্ত, এই সীমান্ত থেকে পোখরান হয়ে বারমেড, যোধপুর, শ্রীনগর পর্যন্ত কিন্তু সম্পূর্ণ অন্ধকারে ডুবে রয়েছে। এবং আমি নিজে কানে কিন্তু বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দ শুনেছি। তোমাকে তুষার যে ছবিটা দেখাচ্ছে, যেখানে ক্ষীণ আলো দেখতে পাচ্ছ, তার ওপারেই হচ্ছে আন্তর্জাতিক সীমানা এবং তার ওপারে
বাওয়ালপুর ঘটকির মতন পাকিস্তানের একেবারে জঙ্গি ঘাঁটিগুলো, এবং এখানে একাধিক দিক থেকে আমরা সাইরেনের আওয়াজ পাচ্ছি, এবং এখানে বিস্ফোরণের শব্দের পর কোনো গ্রামবাসী তারা কিন্তু বাড়ি থেকে বেরোচ্ছেন না, প্রত্যেকে জানলা দরজা বন্ধ করে রয়েছেন। তার কারণ পাকিস্তান যে কাপুরুষোচিত আক্রমণ করেছে, বেইমানি করেছে, নিজেরা অনুরোধ করেছিল সিজফায়ার করুন, আমরা করেছি, তারপর তারা কিন্তু আক্রমণ চালিয়েছে, পাল্টা দিয়েছে ভারত। কোনো ড্রোন তা কিন্তু আঘাত হানতে পারেনি, তার আগেই তাকে পর্যদুস্ত বিনষ্ট করেছে ভারতের এয়ার ডিফেন্স সুমন, সিস্টেম। এখন থেকে মোটামুটি কিন্তু এই কতক্ষণ মুহূর্তে আগে আমরা এই বলতে পারি যথেষ্ট আক্রমণটা হয়েছিল পাকিস্তানের তরফ থেকে, হামলার চেষ্টা এবং ভারতের তরফে প্রত্যাঘাত, এটা মোটামুটি কতক্ষণ আগে এখন থেকে তোমার যেখানে আছো তুমি? দেখো, আমি তোমাকে বলবো গত দুদিন ধরে যা স্টাডি করছি, যা দেখছি রাজা, 9টার অ্যারাউন্ড এই হামলা, এই ড্রোন ঢোকা এবং এই বিস্ফোরণের শব্দ এটা কিন্তু পশ্চিম প্রান্ত জুড়ে হচ্ছে। গতকালও আমরা দেখেছিলাম যে পোখরান, জয়সলমীর ইত্যাদি জায়গায় যখন ড্রোন ঢুকতে শুরু করেছিল সেটা ছিল 9টার আশপাশ, অর্থাৎ 2 ঘন্টা আগে কিন্তু এই পর্ব শুরু হয়েছে। তবে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সব ভাঙচুর করে দিয়েছে, সেই ড্রোনগুলোকে একটাকেও আঘাত আনতে দেয়নি। এই মুহূর্তে তোমাকে আমি বলতে পারি ঘন্টা দেড়েক আগে আমি যে বিস্ফোরণের শব্দ শুনেছি, তারপর কিন্তু যে সামান্য ক্ষীণ আলো, আমি বলবো না কোন জায়গায়, যেখানে আমাদের প্রতিরক্ষার বিভিন্ন ইনস্টলমেন্টগুলো রয়েছে সেখানে জ্বলছিল, সেগুলোকেও বন্ধ করে দেওয়া হয়েছে, এবং পাকিস্তানি ড্রোনকে ভারত লাগাতার পর্যদুস্ত করে চলেছে। আমি আরও একবার তুষারকে দেখাতে বলবো, আমি যেখানে রয়েছি, যেখানে তীব্র সাইরেনের আওয়াজ, দূরে যে ক্ষীণ আলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে মরুভূমির প্রান্তর, তার ওপারে আন্তর্জাতিক সীমানা, এবং তারপরেই কিন্তু বাওয়ালপুর সুক্কুর ঘটকি, অর্থাৎ যেখানকার একাধিক জঙ্গি ঘাঁটিকে ভারত নষ্ট করেছিল, সেই জায়গাগুলো এখন গোটা এলাকা অন্ধকারে ঘনীভূত এবং প্রচণ্ড জোরে সাইরেন বাজছে রাজা। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ সুমন। আপাতত বেশ, কর্নেল চৌধুরীর কাছে আরেকবার যাই। কর্নেল চৌধুরী, আপনি তো শুনেইছেন কিছুক্ষণের মধ্যেই বিদেশ মন্ত্রক প্রেস কনফারেন্স করবে, এবং সেই রকমই এটা প্রত্যাশিতই ছিল। তার কারণ কি ঘটলো এটা দেশবাসীর কাছে স্পষ্টও তো করতে হবে, দেশবাসীর প্রত্যাশা একরকম ছিল, আর এক রকম হলো। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র যে মিডিয়েট করেছে বিটুইন পাকিস্তান আর ভারতের মধ্যে, এটা তো আমি জানি না কেউ জানতো কিনা, আমরা ভারতবাসী হিসেবে জানতাম না। এটা আমাদের ভারত সরকার থেকে বলেনি যে ইতিমধ্যে যখন এই ঘটনাগুলো ঘটছে তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র মিডিয়েট করছে। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে কথা বলতে পারে অ্যাজ এ মিডিয়েটর, বাট বাইল্যাটারাল যে অ্যাকশন গুলো হচ্ছে সেখানে ট্রাইপার্টাইট কেউ আসবে, একটা অন্য রাষ্ট্র এসে দুটো দেশের মধ্যে, যখন ভারত চাইনি সেখানে বাইল্যাটারাল সমস্যা, সেখানে বাইরের থেকে ইউনাইটেড স্টেটস, মার্কিন যুক্তরাষ্ট্রের মতন একটি রাষ্ট্র এসে কেন করবে, সেটা হচ্ছে প্রধান নাম্বার 1। এবং যদি করিও থাকে, যে ডোনাল্ড ট্রাম্প যে টুইট করলো সেটার মান্যতা কতক্ষণ থাকলো? 3 ঘন্টা থাকলো। এবং এই যে টাইম পেলো, এই যে রিগ্রুপিং এর টাইম পেলো সামরিক ওয়েতে, পাকিস্তান কিন্তু আমাদের সময় একটু 1 স্টেপ অ্যাহেড হয়ে গেল। তাই জন্যে যখন আমরা শান্ত, সেই সময় একটা বিশাল অ্যাটাক, হয়তো আমরা এরপর আরো অ্যাটাক আমাদের তরফ থেকে তীব্র হবে, কিন্তু এই যে 3 ঘন্টা 4 ঘন্টা পেলো, রিগ্রুপ করলো, রিগ্রুপিং, লজিস্টিক বেস গুলো আবার ঠিক করে দিল, অ্যামিনেশন চলে এলো। তো আমার মনে হয় এই সময়টা দেওয়া পাকিস্তানকে উচিত ছিল না। 2, তৃতীয়ত, আমার এই বিদেশ মন্ত্রকের যে প্রেস ব্রিফিং হবে ওখানে আরো ক্লিয়ার করবে ভারতবাসীর কাছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কি চেয়েছিল, কি হলো, পাকিস্তান কিরকম ভাবে এটা লঙ্ঘন করলো, এবং ভারত কি করবে, এবং যে অন্যান্য যে ডিপ্লোমেসির রাষ্ট্র আছে তাদের কি প্রতিক্রিয়া, এবং ভারত কিরকম ভাবে তাদের কাছে এখন যাবে, এই কথা বলবে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র কি জবাব হবে, এগুলো তো আমরা জানতে চাই। কারণ যে দেশটি, যে রাষ্ট্রটা বেইমানি করলো ভারতবর্ষের সাথে, এবং 3 ঘন্টার মধ্যে সাধারণ নাগরিক, আর্মি বেস, বিভিন্ন মিলিটারি স্টেশনের উপর আবার অ্যাটাক করলো, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম স্ট্রং বলে ভেদ করতে পারছে না, কিন্তু অ্যাটাক তো করেছে, এবং আমরা সেই জায়গাটা দিয়েছি। তো মার্কিন যুক্তরাষ্ট্র যারা এই সমঝোতাটা করলো দুটো রাষ্ট্রের মধ্যে, তাদের জবাব দিতে হবে। ভারতের 140 কোটি দেশ, আমরা জবাব চাইবো যে যারা এর মধ্যস্থতা করলো সেই মধ্যস্থতা সম্মান কেন আর একটা রাষ্ট্র দিল না। তো ভারতের, আমার মনে হয় বিদেশ মন্ত্রক এর জবাব বিদেশ মন্ত্রককে 140 কোটি মানুষকে দিতে হবে।